বন্ধুরা, একটা জায়গায় কোনো টাকা ছিল না, কোনো ব্যাংক ছিল না, কোনো বাজার ছিল না, অথচ সেখানে হঠাৎ একদিন জন্ম নিল একটা পুরো অর্থনীতি। জায়গাটা কোনো শহর না, জায়গাটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা যুদ্ধবন্দী শিবির। তখন যুদ্ধ চলছে, হাজার হাজার সৈনিক শত্রুপক্ষের হাতে বন্দী হয়ে বিভিন্ন ক্যাম্পে আটকে আছে। তাদের মধ্যে একজন ছিলেন রেড ফোর্স নামের একজন ব্রিটিশ অর্থনীতিবিদ, যিনি নিজেও যুদ্ধবন্দী হিসেবে একটা ক্যাম্পে আটকা পড়েছিলেন। আর সেখানে বসেই তিনি এমন একটা জিনিস লক্ষ্য করলেন, যা পরে অর্থনীতির ইতিহাসে অন্যতম বিখ্যাত একটা গবেষণা হয়ে উঠল। ক্যাম্পের ভিতরে বন্দীদের সরকারিভাবে কোনো টাকা দেওয়া হতো না। তাদের খাবার আসতো রেড ক্রসের পাঠানো প্যাকেট থেকে। প্রতিটা প্যাকেটে থাকতো একই রকম জিনিস, কিছু বিস্কুট, কিছু চকলেট, জ্যাম, দুধের গুঁড়ো আর সিগারেট। প্রত্যেক বন্দি একই প্যাকেট পেত, একদম সমান ভাগে। কিন্তু এখানেই মজার ব্যাপারটা শুরু হলো। সবাই তো আর একই জিনিস পছন্দ করতো না, তাই না? কেউ চকলেট ভালোবাসে কিন্তু ধূমপান করে না, কেউ আবার সিগারেট ছাড়া একদমই চলতে পারে না। কিন্তু জ্যাম তার একদম পছন্দ না। তাহলে এখন কি হবে? মানুষ শুরু করলো একে অপরের সাথে জিনিস বদলা বদলি করা। একজন তার চকলেট দিয়ে আরেকজনের কাছ থেকে সিগারেট নিতে লাগলো, কেউ জ্যাম দিয়ে বিস্কুট নিতে লাগলো। প্রথম দিকে এটা ছিল একদম সোজা সাপটা বিনিময়, মানে ইকোনমিক্সের ভাষায় যাকে বলে বার্টার সিস্টেম। কিন্তু বার্টার সিস্টেমের একটা বিশাল সমস্যা আছে। ধরুন আপনার কাছে জ্যাম আছে, আপনি চান সিগারেট, কিন্তু যার কাছে সিগারেট আছে সে হয়তো জ্যাম চায় না, সে চায় চকলেট। তাহলে আপনাকে প্রথমে জ্যাম দিয়ে কারো থেকে চকলেট নিতে হবে, তারপর সেই চকলেট দিয়ে গিয়ে সিগারেট নিতে হবে। প্রতিটা লেনদেনের জন্য এত ঘোরাঘুরি, এত সময় নষ্ট। আর ঠিক এই জায়গা থেকেই ক্যাম্পের মানুষগুলো কোনো সরকার ছাড়াই, কোনো নিয়ম তৈরি না করেই নিজে থেকেই একটা সমাধান বের করে ফেললো। তারা বেছে নিল একটা জিনিস যেটা সবাই চায়, যেটা সহজে ভাগ করা যায়, আর যেটা নষ্ট হয় না। সেই জিনিসটা ছিল সিগারেট। এখন থেকে ক্যাম্পে সবাই জিনিসের দাম বলা শুরু করলো সিগারেট হিসেবে। একদিন দুধের গুঁড়োর দাম হয়ে গেল 7টা সিগারেট, একবার চকলেটের দাম হলো 2টো সিগারেট, একটা সোয়েটারের দাম হলো 40টা সিগারেট। ভাবুন তো, একটা জায়গায় যেখানে কোনো সরকার নেই, কোনো টাকশাল নেই, কোনো কেন্দ্রীয় ব্যাংক নেই, সেখানে মানুষ নিজে থেকেই আবিষ্কার করে ফেললো টাকা কি আর কেন সেটা দরকার। আর তারপর যা ঘটলো তা আরো অবিশ্বাস্য। ক্যাম্পের ভিতরে যারা ধূমপান করতো না, তারা বুঝে গেল তাদের কাছে যে সিগারেট গুলো আছে সেগুলো না খেয়ে জমিয়ে রাখলে আসলে তারা ধনী হয়ে যাচ্ছে। তারা হয়ে উঠলো ক্যাম্পের ব্যাংকার। কেউ কেউ এমনও করতো, অন্যদের কাছ থেকে ধারে সিগারেট নিত আর পরে সুদ সহ সিগারেট ফেরত দিত। মানে সুদের হারও চালু হয়ে গেল পুরোপুরি নিজে থেকেই। এমনকি একজন মানুষ তো রীতিমতো একটা দোকান খুলে ফেলছিল। তিনি সবার কাছ থেকে জিনিস কিনতেন কম দামে আর বিক্রি করতেন একটু বেশি দামে, ঠিক যেমন বাজারের একজন দোকানদার করে। ক্যাম্পের ভেতরে একটা রীতিমতো বাজার দাঁড়িয়ে গেল, নিজের নিয়মে, নিজের দামে। কিন্তু এবার আসল মজার অংশ শুনুন। একবার ক্রিসমাসের সময় রেড ক্রস থেকে একসাথে অনেকগুলো প্যাকেট চলে এলো ক্যাম্পে। মানে হঠাৎ করেই বাজারে সিগারেটের পরিমাণ অনেক বেড়ে গেল। এখন কি হলো জানেন? জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে গেল। যেই জ্যামের দাম ছিল 2টা সিগারেট, সেটার দাম হয়ে গেল 5-6টা সিগারেট। কারণ বাজারে সিগারেট এখন অনেক বেশি, কিন্তু চকলেট, জ্যাম, বিস্কুটের পরিমাণ তো একই আছে। এটা একদম হুবহু সেই জিনিস যা কোনো দেশে বেশি বেশি টাকা ছাপালে হয় মূল্যস্ফীতি, মানে ইনফ্লেশন। আর তারপর ঘটলো ঠিক উল্টোটা। যুদ্ধ যখন আরো খারাপের দিকে গেল, বোমা হামলার কারণে রেড ক্রসের প্যাকেট আসা বন্ধ হয়ে গেল কয়েক সপ্তাহের জন্য। বাজারে সিগারেটের সংখ্যা হঠাৎ কমে গেল। এবার জিনিসের দাম হু হু করে নিচে নেমে গেল, কারণ মানুষ যা সিগারেট জমিয়ে রেখেছিল সেগুলো খরচ করতে ভয় পাচ্ছিল, কেউ হাতছাড়া করতে চাইছিল না। এটাও হুবহু সেই জিনিস যা কোনো অর্থনীতিতে টাকা সরবরাহ কমে গেলে হয়, তখন তাকে বলে
ডিপ্রেশন। এবার একটু ভাবুন তো, একটা ছোট বন্দি শিবিরের ভিতরে কোনো সরকার ছাড়া, কোনো পরিকল্পনা ছাড়া মুদ্রা তৈরি হলো, বাজার তৈরি হলো, সুদ তৈরি হলো, এমনকি মুদ্রাস্ফীতি আর মূল্য পতনও তৈরি হয়ে গেল। ঠিক যেমনটা একটা বাস্তব দেশের অর্থনীতিতে হয়। আর এই রেড ফোর্স যুদ্ধের শেষে মুক্তি পাওয়ার পর এই পুরো অভিজ্ঞতাটা লিখে ফেললেন একটা গবেষণার পত্রে, যার নাম দিলেন একটা যুদ্ধবন্দী শিবিরে অর্থনৈতিক সংগঠন। আর এই লেখাটা আজও অর্থনীতি ছাত্রদের পড়ানো হয়, কারণ এটা এমন একটা প্রশ্নের উত্তর দেয়। এটা হুবহু সেই জিনিস যা কোনো অর্থনীতিতে টাকা সরবরাহ কমে গেলে হয়, তখন তাকে বলে ডিপ্রেশন। এবার একটু ভাবুন তো, একটা ছোট বন্দি শিবিরের ভিতরে কোনো সরকার ছাড়া, কোনো পরিকল্পনা ছাড়া মুদ্রা তৈরি হলো, বাজার তৈরি হলো, সুদ তৈরি হলো, এমনকি মুদ্রাস্ফীতি আর মূল্য পতন তৈরি হয়ে গেল। ঠিক যেমনটা একটা আস্ত দেশের অর্থনীতিতে হয়। আর এই রেড ফোর্ট যুদ্ধ শেষে মুক্তি পাওয়ার পর এই পুরো অভিজ্ঞতাটা লিখে ফেললেন একটা গবেষণাপত্রে, যার নাম দিলেন একটা যুদ্ধবন্দী শিবিরের অর্থনৈতিক সংগঠন। আর এই লেখাটা আজও অর্থনীতির ছাত্রদের পড়ানো হয়, কারণ এটা এমন একটা প্রশ্নের উত্তর দেয় যেটা আসলে অনেক বড় প্রশ্ন। টাকা আসলে কি? আমরা সাধারণত ভাবি টাকা মানে সেই কাগজের নোট যেটা সরকার ছাপায়, কিন্তু আসলে টাকা কোনো কাগজ না, কোনো ধাতুও না। টাকা হলো একটা বিশ্বাস। মানুষ যখন একটা জিনিসের উপর বিশ্বাস করে যে এটা দিয়ে ভবিষ্যতে অন্য জিনিস কেনা যাবে, তখন সেই জিনিসটা টাকায় পরিণত হয়। বন্দি শিবিরে সেই জিনিসটা ছিল সিগারেট। কোনো এক সময় ইতিহাসে যেটা ছিল লবণ, ছিল ঝিনুকের খোলস, ছিল সোনা, আর আজকে সেটা কাগজের নোট। ব্যাংকের সংখ্যা, এমনকি বিটকয়েনের মতো ডিজিটাল কোড। আর এখানেই লুকিয়ে আছে আরেকটা বড় শিক্ষা। যেই কোনো দেশ যখন প্রয়োজনের চেয়ে বেশি টাকা ছাপায়, ঠিক সেই ক্রিসমাসের প্যাকেটের মতো বাজারে জিনিসের দাম বেড়ে যায়, মূল্যস্ফীতি হয়। আর যখন কোনো কারণে টাকার সরবরাহ হঠাৎ কমে যায়, মানুষ খরচ করা বন্ধ করে দেয়, তখন পুরো অর্থনীতি ধীর হয়ে যায়। এই একই নিয়ম, একই আচরণ একটা ছোট্ট বন্দি শিবির থেকে শুরু করে গোটা পৃথিবীর অর্থনীতি পর্যন্ত সবখানে একইভাবে কাজ করে। কি জিনিসকে তখন টাকা হিসাবে বেছে নেবে বলে মনে করেন? নিচে কমেন্টে জানাবেন। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।